আসসালামু আলাইকুম। আজ ১৩ এপ্রিল ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ ইস্যুতে ভারতকে খেলে দিল চীন। এক ধাপ এগিয়ে গেল যুক্তরাজ্য থেকে টিউলিপকে ফেরত পাঠানোর কাজ। সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার, জানালেন মৎস্য উপদেষ্টা। এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে কথা রাখল চীন। বাংলাদেশ নিয়ে ভারতের শেষ ব্যবসাটিতেও পেরেক মারল বেইজিং। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের চিকিৎসা ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত, কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে আরেক প্রতিবেশী চীন। বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করবে দেশটি। জানা গেছে বিশ্বের সেরা অভিজ্ঞদের সহায়তায় এই হাসপাতাল করা হবে। চলতি মাসেই এই হাসপাতালের জন্য স্থান নির্বাচন চূড়ান্ত হতে পারে। হাসপাতাল তৈরির জন্য ঢাকা, চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে। এছাড়া রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে এসেছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা সরকার বাংলাদেশের মানুষকে ১,০০০ শয্যার একটি হাসপাতাল উপহার হিসেবে দিচ্ছে। তিনি আরও জানান, খুব শীঘ্রই চীনের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এর আগে গত ১৯ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, ঢাকার উপকণ্ঠ পূর্বাঞ্চলে একটি বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য কুনমিংয়ে কমপক্ষে ৩ থেকে ৪টি স্থানীয় হাসপাতাল মনোনীত করার জন্য চীনকে অনুরোধ করেছে। তৌহিদ হোসেন বলেন, ঢাকার উপকণ্ঠ পূর্বাঞ্চলে একটি পূর্ণাঙ্গ তৃতীয় স্তরের চীনা হাসপাতাল স্থাপনের জন্য বাংলাদেশ জমি এবং অন্যান্য সুবিধা প্রদান করতেও প্রস্তুত। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য সবকিছু করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেছেন, চীন বাংলাদেশের জন্য সুদের হার কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এছাড়া বেইজিং ঢাকার পূর্ববর্তী অনুরোধের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সাথে পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়ের একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে প্রস্তুত। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বলেছেন, চীন বাংলাদেশের সর্বকালের সব সময়ের পরীক্ষিত বন্ধু এবং তারা দৃঢ়ভাবে নির্বিশেষে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার ৫ আগস্টের অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে কর্মী প্রত্যাহার এবং সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ফলে কিছুটা বিপাকে পড়ে বাংলাদেশি রোগীরা, যার ফলে দেশে চিকিৎসা নেবার পাশাপাশি অনেক রোগী মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে যাচ্ছে। এদিকে বাংলাদেশি রোগী ভারত যেতে না পারায় দেশটির চিকিৎসা পর্যটন খাতে ব্যাপক প্রভাব পড়ছে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া টিউলিপ ব্যক্তিগতভাবেও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। দুর্নীতির এসব অভিযোগে দায়েরকৃত মামলায় রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বিচারের মুখোমুখি করার জন্য টিউলিপের বাংলাদেশে ফেরত আনার পথও প্রশস্ত করবে। কারণ গ্রেপ্তারি পরোয়ানার পর তিনি যদি আত্মসমর্পণ না করেন, তবে বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে তাকে বিবেচনা করা হবে। এমনটি হলে নিজ ভূমিতে বিচারের জন্য ব্রিটেনের কাছে টিউলিপকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ। গত আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। তারপর থেকে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, জমি বরাদ্দ ও আর্থিক অনিয়মের একের পর এক অভিযোগ উঠেছে। দুদকের দাবি, রাজধানীর পূর্বাচল নিউটাউন প্রকল্পে প্রায় ৬০ কাঠা সরকারি জমি শেখ হাসিনা, তার সন্তান ও নিকটাত্মীয়দের নামে অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। রাজধানীর পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি, মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই ৩ মামলায় দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে রোববার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। এর মধ্যে শেখ রেহানা, আজমিনা সিদ্দিক রূপন্তী ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা ৩টি মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, শেখ হাসিনার বিচার দেশের মাটিতে এই সরকারের আমলেই হতে হবে। অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী তাদের বিচার করা। রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর আয়োজিত গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফরিদা আক্তার বলেন, সত্যি কথা বলতে কি কেউ এখন পর্যন্ত একটা অভিযোগ করেনি। কেউ বলেনি যে আমার ছেলে ভুল করেছে, কেউ বলেনি যে আমার ছেলে কেন গেল, দুঃখে মরে যাচ্ছি, কেউ কিন্তু একথা বলেনি। এটা কিন্তু খুব খেয়াল করার বিষয়। একবারও বলেনি যারা আহত হয়েছে তারাও একবারও বলেনি আমরা ভুল করেছিলাম। কিন্তু হ্যাঁ, একটা কথা তারা বলেছে, তারা বিচার দেখতে চায় এবং বিচারটা হতেই হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এদের রক্তের উপর দিয়ে এসেছে এবং যারা আহত এখনও বাড়ি ঘরে কাতরাচ্ছে কিংবা হাসপাতালে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, একেবারে জলযন্ত্র তরুণ প্রাণগুলো যে একদিন আগেও দুনিয়াটা দেখতো, তার সামনে দুনিয়াটা অন্ধকার। যতবারই আমি ওদের কথা শুনি ততবারই আমার কাছে মনে হয় যে এটা আমাদের বারে বারে প্রতিজ্ঞার মতো নিতে হবে। ফরিদা আক্তার বলেন, আপনারা নির্বাচনের কথা বলেন, আমরা অনির্বাচিত এ কথা কে বলল? আমাদেরকে তো ছাত্র জনতা, যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। কাজে আমাদের দায়িত্ব হলো তাদের যে চাহিদা সেটা মেটানো। এটাতে কোনো রকম ভুল ত্রুটি হতে পারবে না। গণহত্যার বিচার আমাদেরকে করতেই হবে। শহীদ পরিবারের সদস্যরা বলেন, আমরা এখনও বিচারের কোনো পদক্ষেপ দেখছি না। বিচারের নামে প্রহসন চলছে। এখন অনেক জায়গায় মামলা নেওয়া হয় না, উল্টো বিচার চাইতে গেলে শহীদ পরিবারের সদস্যরা হেনস্থার শিকার হচ্ছে। আমরা চাই এ সরকার যেন দ্রুত গণহত্যাকারীদের বিচার করে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রোববারের প্রধান শিরোনাম, বিএনপি 16 এপ্রিল কী বার্তা দেবে। খবরে বলা হয়, এবছরের ডিসেম্বর মাস টার্গেট করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কোনোভাবেই ডিসেম্বরের পরে নির্বাচন চায় না দলটি। দলের এমন অনড় অবস্থানের কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সরাসরি তুলে ধরবেন নেতারা। নির্বাচন নিয়ে 16 এপ্রিল দুপুরে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে। এটি প্রথম বৈঠক যেখানে আলোচনার একমাত্র বিষয় ভোট। বিএনপি কী কারণে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাচ্ছে তার কারণ ও যৌক্তিক ব্যাখ্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। এই গুরুত্বপূর্ণ বৈঠক সামনে রেখে বিএনপির নেতারা নিজেদের মধ্যে গ্রাউন্ড ওয়ার্ক করছেন। ডিসেম্বরের পরে নির্বাচন নেওয়ার চেষ্টা হলে তারা বিরোধিতা করবেন, প্রয়োজনে রাজপথে কর্মসূচি পালন করবেন। তবে তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাবে বিএনপি। এ বিষয়ে তার মনোভাব বোঝার পর কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার 8 মাস পার হলেও এখনও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর আওতাধীন গঙ্গাচড়া জোনাল কার্যালয় বিদ্যুৎ বিলের কাগজে পতিত স্বৈরাচার সরকারের উন্নয়নের প্রচার অব্যাহত রয়েছে। এই জোনাল কার্যালয়ের আওতায় প্রায় 90,000 গ্রাহক রয়েছেন। তাদের কাছে গত মার্চ মাসের বিদ্যুৎ বিল চলতি এপ্রিলে বিলি করা হয়েছে। সেখানে স্লোগান হিসেবে লেখা রয়েছে, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। বিষয়টি নিয়ে গ্রাহক ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে গঙ্গাচড়া জোনাল কার্যালয় বলছে এটি অনাকাঙ্ক্ষিত ভুল। স্থানীয় বাসিন্দারা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থান থেকে শেখ হাসিনার নামসহ ছবি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু বিদ্যুৎ বিলের কাগজে আগের অবস্থায় বহাল রয়েছে। এ নিয়ে গতকাল শনিবার কেবলাজান সজীব নামের এক গ্রাহক ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন। এ নিয়ে কথা হলে উপজেলা জামায়াতে ইসলামের আমির নায়েবুজ্জামান বলেন, সরকার পতনের 8 মাস পর এটা কোনো অবস্থায় কাম্য নয়। এখানে যারা আছেন তারা শেখ হাসিনার সমর্থক গোষ্ঠী হতে পারেন অথবা দায়িত্বহীনতার কারণে প্রচারণা চালিয়েছেন। অচিরেই কর্তৃপক্ষের সংশোধন করা উচিত। এই কাজে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। গণ অধিকার পরিষদের রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেরে খোদা আসাদুল্লাহ বলেন, 8 মাস হলো শেখ হাসিনার পালিয়ে যাওয়া, তারপরও গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ হাসিনাকে ভুলতে পারে নাই। আসলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে তা খতিয়ে দেখা দরকার। গঙ্গাচড়া জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ডিজিএম আইয়ুব আলী বলেন, নতুন বিলের কাগজের সঙ্গে পূর্বের কিছু কাগজ ঢুকে গেছে। যারা প্রিন্টের কাজগুলো করে তারা বুঝতে পারেনি, যে কারণে কিছু বিলের কাগজে এটি এসেছে। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঢাকার মার্চ ফর গাজা সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। তিনি আরও বলেছেন, এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। একই সাথে বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বিবৃতিতে বলেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে।
12 এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে, যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল। তিনি বলেন, এই মহৎ জাতি একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে, একটি ঘোষণা যা কেবল কথায় নয় বরং নীতিগতভাবে খোদাই করা হয়েছে। বাংলাদেশ ইতিহাসের সঠিক দিকে থাকা ছাড়া আর কিছুই মেনে নেবে না। ফিলিস্তিন এবং এর জনগণের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই গ্রহণ করবে না। বিবৃতিতে ইউসুফ ওয়াই রমাদান উল্লেখ করেন, এই মহান জনগণের প্রতি আমরা আমাদের স্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। ফিলিস্তিন এবং এর জনগণ আপনাদের প্রতি অনুগত থাকবে যতক্ষণ না এটি তাদের পূর্ণ অধিকার, তাদের স্বাধীনতা পুনরুদ্ধার করে। আমরা আপনাদের সম্মানজনক অবস্থান কখনো ভুলব না। আমরা বাংলাদেশের জন্য আপনাদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অব্যাহত অগ্রগতির জন্য ক্রমাগত দোয়া করি। তিনি বলেন, বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আমি গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের সাথে বাংলাদেশের জনগণের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে লিখছি। মিছিল করা প্রতিটি ছাত্র, চিত্রশিল্পী, প্রার্থনাকারী, ইমাম এবং কণ্ঠস্বর তুলে ধরা প্রতিটি বাংলাদেশিকে ধন্যবাদ। গাজা শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই গাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয়। ন্যায় বিচারের জয় হবে, এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অহর্নিশি মোনাজাত করি, অনেক সময় নামাজ শেষে প্রার্থনা করি, অথবা মনে মনেই অনেক কিছু প্রত্যাশা করি। আপনি দীর্ঘদিন ধরে মনে মনে কোনো কিছু চাইছেন অথবা মোনাজাতে আল্লাহর কাছে বলছেন, কিন্তু কবুল হচ্ছে না। আপনি অধৈর্য হবেন না। আপনি মনে রাখবেন, এমন একটা সময় আসবে তখন আপনার এই মোনাজাত অক্ষরে অক্ষরে প্রতিফলিত বা বাস্তবায়ন হবে, কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। ধরুন, আপনি একটা জিনিস আজকে চাইলেন, সেটা আজকেই পেয়ে গেলেন, তার মূল্য আপনি বুঝবেন না, অথবা আজকে পেলে আপনি বিপদেও পড়তে পারেন। সুতরাং আপনি প্রার্থনা করে যান মনে প্রাণে। অবশ্যই প্রার্থনায় আন্তরিকতা থাকলে আপনি পাবেন আপনার আকাঙ্ক্ষিত বিষয়টি। ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইউক্রেনের কিয়েভে অবস্থিত ভারতীয় ঔষধ কোম্পানি কুসুমের একটি গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার এ হামলা হয়, তবে এক্সপোস্টে ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস দাবি করেছে রাশিয়া ইচ্ছাকৃতভাবে গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কিয়েভে ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়া হামলা করেছে। এতে গুদামটির বেশ ক্ষয়ক্ষতি হয়। ভারতে অবস্থিত ইউক্রেনের দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দেশটির দূতাবাস অভিযোগ করেছে, ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দূতাবাস এক্স পোস্টে লিখেছে, শনিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুমের গুদামে আঘাত এনেছে। ভারতের সাথে বিশেষ বন্ধুত্ব দাবি করা সত্ত্বেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা লক্ষ্য করে হামলা চালালো। গুদামটিতে রাখা শিশু ও বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করেছে তারা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।